এক পাশে আফ্রিকার ব্রাজিল আর অন্য পাশে ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপ এবার বোধহয় আক্ষরিক অর্থেই শুরু হচ্ছে। ওয়ার্ল্ড কাপের ফার্স্ট বিগ ম্যাচ ব্রাজিল ভার্সেস মরক্কো আপনি সরাসরি দেখবেন টি স্পোর্টসে। আর সেই ম্যাচের প্রিভিউতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নাবিল খান, ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের আমেজটা বোধহয় আসলেই মানে সুর তোলার একটা ব্যাপার থাকে না, সেটা বোধহয় এবার শুরু হচ্ছে। ব্রাজিল মাঠে নামছে। ম্যাচ ডে 3, সেই ম্যাচ ডে 3 এর সবচেয়ে বড় ম্যাচ এবং এইবারের ওয়ার্ল্ড কাপের এই প্রথম বড় ম্যাচ, সেটা এই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং ব্রাজিল তারা অনুপ্রেরণা তাদের নেওয়ার অনেক কিছু আসলে আছে। কখনো তারা 1934 সালের পর বিশ্বকাপের ওপেনিং ম্যাচে হারে না, আবার তারা ভয়ও পেতে পারে। ব্রাজিল কখনো আসলে কনকাকাফের কোনো টিমের এগেইনস্টে, কনকাকাফ তো নয়, আফ্রিকার কোনো টিমের এগেইনস্টে তারা হারে নেই, যেটাও হেরেছে আবার লাস্ট বার কিন্তু ক্যামেরুনের এগেইনস্টে গ্রুপ স্টেজে। সো অনেক কিছু রিপিটেশন হবে, নাকি হচ্ছে গিয়ে সেই ফর্মটা ব্রাজিল ধরে রাখতে পারবে। এবং সবচেয়ে মজার ব্যাপার বা সবচেয়ে স্বস্তির ব্যাপার ব্রাজিলের জন্য, সেটা হচ্ছে ব্রাজিল এই ইউএসএতে 1994-তে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই স্মৃতিটা নিশ্চয়ই ব্রাজিলের এই জেনারেশনের ফুটবলাররা তাড়া করে ফিরবেন এবং সেটাকে তারা পুনর্জীবিত করতে চাইবেন ইউএস এর মাঠে। আমরা খুব বেশি কথা না বাড়িয়ে একেবারে ব্রাজিলের প্রিপারেশন কেমন গেল, ব্রাজিল কি করতে চায়, ব্রাজিল মরক্কোর সঙ্গে পারবে কিনা সেই আলোচনা যেতে চাই। আমি একটু মজার একটা গল্পই বলি। আজকে যখন ব্রাজিল প্র্যাকটিস করছে, ব্রাজিলের প্র্যাকটিস সেশনের সময় মরক্কোর দুজন সাংবাদিকের সঙ্গে আমার কথা হচ্ছিল। বাংলাদেশে শুনে ওনারাই এগেলেন, খুব আনন্দিত হলেন। তারপরে তারা বললেন যে, আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি মনে হয় আপনার দেশ কি ব্রাজিলকে হারাতে পারবে, মানে মরক্কোর এই ব্যাপারে পারসেপশনটা কেমন? হারিয়ে দেবো, মানে ইংলিশে হচ্ছে হারিয়ে দেবো। আমি মানে আসলেই বলে আমরা তো শেষবার হারিয়েছি, মানে শেষ ফ্রেন্ডলি যেটা হারিয়েছি, তো পারবো না কেন? আবার ওই যে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন মরক্কো, সেই জেনারেশনের কয়েকজন আছেন। নতুন কোচ যিনি এসছেন তিনি ওই আন্ডার-20 বিশ্বকাপ জয়ী দলের কোচ মরক্কোর। 2 মাস আগে তাদের কোচ পরিবর্তন হয়েছে। এই মরক্কো আগেরবার বিশ্বকাপে সেমিফাইনাল গেছে। এগুলো বলতে বলতে আমরা বহুবার বলে ফেলেছি, কিন্তু এই যে মরক্কোর ভেতরে বিশ্বাসটা, এই বিশ্বাসটাই সম্ভবত ব্রাজিলের ভয়ের কারণ হতে পারে। এই ম্যাচে যদি কার্লো আনচেলত্তির কথার কথা হেরে যায়, তাহলে ওয়ার্ল্ড কাপের আসল প্রেশার কি, ব্রাজিলের কোচ হওয়ার প্রেশার কাহাকে বলে, সেটা কার্লো আনচেলত্তি টের পাবেন। আনচেলত্তি সেটা যে কোনো মূল্যে আটকে চাইবেন। আনচেলত্তিও তো বলছেন যে তাদের কাছে আসলে দরকার একটা ফ্রেশ স্টার্ট করা, একটা ভালো স্টার্ট করা। হ্যাঁ, মরক্কো এই জায়গায় আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা বললো, ওই প্যাথওয়েতে তারা যাদেরকে হারিয়েছে, এবার ফার্স্ট ম্যাচে ব্রাজিলের পরীক্ষা তাদের রয়েছে, এই গ্রুপে স্কটল্যান্ড এবং হাইতি রয়েছে। সুতরাং কোনো দলেই কিন্তু এই জায়গা থেকে আপনার পা হরকাতে চাইবে না। রিসেন্ট ফর্মের বিবেচনাও কিন্তু আপনার মরক্কোকে কেন ধরতে হবে? দেখেন, কোয়ালিফাইং রাউন্ডে মরক্কো কোনো ম্যাচ কিন্তু হারে নাই, অর্থাৎ ওই জায়গাটা থেকে আনবিটেন থেকে তারা এবারের ওয়ার্ল্ড কাপের এই মঞ্চে এসেছে। সুতরাং ব্রাজিলকে চিন্তা করতে হবে মরক্কোর সে প্রেজেন্ট ফর্ম এবং মরক্কোর বেশ কিছু ইনজুরি প্রবলেম ছিল সেগুলো নিয়েও। আচ্ছা, মরক্কো কি আফ্রিকা চ্যাম্পিয়ন? আপনি কি জানেন? মানে কাগজে কলমে মরক্কো আফ্রিকা চ্যাম্পিয়ন। এটাও জিজ্ঞেস করেছিলাম ওই সাংবাদিককে যে আপনারা কি চ্যাম্পিয়ন, মানে আসলে কি চ্যাম্পিয়ন? অপ্রস্তুত হয়ে গেলেন যে হ্যাঁ আমরাই চ্যাম্পিয়ন। ঠিক আছে, তো মরক্কো ফুটবলে যে ইনভেস্টমেন্টটা করেছে গত কয়েক বছরে, এরপরে মরক্কোর ফুটবলের প্রত্যাশা আরো বেশি বেড়ে গেছে এবং ব্রাজিলকে হারানো সম্ভব এটা তারা মনে প্রাণে বিশ্বাস করে। এই বিশ্বাস নিয়ে তারা এই মাঠে খেলতে যাবে, মানে এই আমাদের ঠিক পেছনে থাকা এই স্টেডিয়ামে ম্যাচটা যখন তারা খেলবে। কিন্তু ব্রাজিল তাদের আসলে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, মানে ব্রাজিলকে আমরা কার্লো আনচেলত্তির আন্ডারে যে ব্রাজিলকে গত প্রায় 1 বছর সময় জুড়ে দেখতে পাচ্ছি, সেই ব্রাজিল আসলে কি ধরনের কৌশল অবলম্বন করতে চায়, মরক্কোকে তারা কি করে হারাতে চায়। কার্লো আনচেলত্তি কটা ম্যাচ পেলেন, মানে আপনি যদি ওইভাবে হিসাব করেন গত জুন থেকে এই জুন পর্যন্ত ব্রাজিলের কোচ হওয়ার পরে যে কটা ম্যাচ তিনি পেয়েছেন, এত কম ম্যাচ নিয়ে ব্রাজিলের কোনো কোচ বিশ্বকাপে এসেছেন এমন ঘটনা খুব কমই ঘটেছে। মানে সবচেয়ে বোধহয় 1986 সালে চেলে সান্তারা যখন কোচ ছিলেন ব্রাজিলের, তখন এইরকম এই সংখ্যক ম্যাচ খেলে তিনি বিশ্বকাপে ছিলেন। বিশ্বকাপের মাত্র 1 বছর আগে দায়িত্ব নিয়েছিলেন। আনচেলত্তির জন্য ব্যাপারটা টাফ, কিন্তু আনচেলত্তি একটা শেপে এসছেন বলে তিনি বিশ্বাস করেন এবং তিনি সম্ভবত তার ফরমেশন থেকে খুব একটা নড়ে যাবেন না। তার মানে কি আমরা ধরে নিব যে না, ঠিক আছে 4-2-4 ফরমেশনে ব্রাজিল এই ম্যাচটা স্টার্ট করবে? যেটা আমরা লাস্ট কয়েকদিন ধরে আসলে এক্সপেক্ট করছিলাম বা আমাদের কাছে যেটা মনে হয়েছিল হয়তোবা সেটাই হবে কার্লো আনচেলত্তির ফাইনাল 11। সেই জায়গায় তো অনেকগুলো নাম নিয়ে আসলে কথাবার্তা রয়েছে যে নাম্বার 9-এই কি তাহলে আসলে কাউকে দেখা যাবে, ইগোর থিয়াগোকে কি নাম্বার 9-এ দেখা যাবে কিনা, নাকি ম্যাথিয়াস কুনিয়া, সেই প্রশ্নটাও কার্লো আনচেলত্তির কাছ থেকে আসলে জানা যাবে। তিনি কিন্তু বলছেন যে তার মাইন্ড কিন্তু সেট, যে তিনি কোন ধরনের 11 নামাতে চান। তিনি লাস্ট কয়েকদিনে সেই জিনিসগুলোই কিন্তু দেখলেন যে তার প্ল্যান এ যেটা রয়েছে সেইটা হিসেবে তো
গ্যাব্রিয়েল মাগালেস, তারপর মার্কিনিওস, একদিকে হচ্ছে আপনার দানিলো, অ্যালেক্সান্ড্রো, ব্রুনো গিমারেস, তারপর কাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, এই পজিশনগুলো তো আসলে মোটামুটি ফিক্সেরা ধরে নেওয়া যায়। আমার কাছে মনে হয় যে মাতিয়াস কুনিয়াকে তিনি স্টার্ট করাবেন। দর্শক, আপনি বলতে পারেন যে ব্রাজিলের 11-এ আপনি আসলে ওই ফ্রন্ট লাইনে কাকে চাচ্ছেন। মাতিয়াস কুনিয়ার পজিশনটা নিয়ে হয়তো খানিকটা কনফিউজ হতে পারেন। মাতিয়াস কুনিয়াকে আপনি চাইছেন, নাকি আপনি সেখানে ইগোর তিয়াগোকে চাইছেন, নাকি আপনি এনরিককে চাইছেন? মানে অনেক দুইখানে কয়েকটা অপশন আছে। এই ছাড়া আসলে তেমন কোনো বোধহয় সংশয়ের কোনো জায়গা নাই। ব্রাজিল যে কাজটা মরক্কোর সঙ্গে এড়াতে চাইবে বা করতে চাইবে, মরক্কো কাজটা কি করবে? মানে মরক্কো আগের কোচের আন্ডারে, ওয়ালিদ রেগুলের আন্ডারে আমরা যেই মরক্কো দেখছি, মানে বল তাদের পায়ে না থাকলেও হয়, কিন্তু যে কোচ মার্চ মাসে এসে বললেন যে অনেক হয়েছে, আমার দলের এখন একটা মানে রিফ্রেশমেন্ট দরকার, একটা রিফ্রেশ টিম দরকার, আমি ভাই চলে যাই, তখন তো মরক্কো আসলে মুড়মুড় করে মাথার উপর থেকে ছাদটা নেমে পড়ার কথা, ভেঙে পড়ার কথা, তা ভাঙে নাই। মানে মরক্কোর বিশ্বকাপের 3 মাস আগে কোচ চেঞ্জ হয়েছে, কিন্তু মরক্কোর স্টাইল অফ প্লেতে কোনো পরিবর্তন হয় নাই, এবং এইটাই আসলে মরক্কোর শক্তির জায়গাটা। মরক্কোর এই টিমটাতে এমন কয়েকজন ফুটবলার আছেন যারা গতবার বিশ্বকাপ জিতেছেন, যুব বিশ্বকাপ, তাদের কয়েকজনকে ইন্টিগ্রেট করা হয়েছে। কোচও প্ল্যানে খুব একটা পরিবর্তন করেন নাই। এটার ফরমেশন যদি আপনি চিন্তা করেন, কখনো কখনো 4-1-4-1 রিজিড ফরমেশন মনে হতে পারে, 4-3-3 মনে হতে পারে। এক পাশে যদি আপনি আশরাফ হাকিমিকে ধরেন, ফুল লেব্যাকের কথা যে বলছি, আশরাফ হাকিমিকে ধরেন, তাহলে অন্য পাশে আপনি রাখবেন মাজরাউইকে, এবং মাজরাউই থাকা না থাকা নিয়ে একটা প্রশ্ন ছিল, মাজরাউই থাকছেন এটা মোটামুটি নিশ্চিত করে বলে দেওয়া যায়। আর অগার্ডের জায়গাটা একটা প্রশ্নের সম্মুখীন, যিনি ইনজুর্ড হয়ে গেছেন, একটা বড় সেটব্যাক মরক্কোর জন্য। ওই জায়গায় আসলে শেষ পর্যন্ত কাকে খেলানো হবে, এইটা একটা চ্যালেঞ্জ। আবার এজাজুলির জায়গায় কে খেলছেন, তিনিও ইনজুর্ড হয়েছেন, সেইটা একটা চ্যালেঞ্জ। এই ছাড়া মরক্কোর যে 11, আমার কাছে মনে হয় না সেটা নিয়ে খুব একটা নড়চড় করার চেষ্টা মরক্কোর কোচ করবেন। এই জায়গায় একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনার আশরাফ হাকিমির জন্য স্পেস ক্রিয়েট করে দেয়া, সেই জায়গাটা কিন্তু করে। তখন দেখেন ওই 4-1-4-1 ফরমেশনে খেলুক বা 4-3-3 ফরমেশনে খেলুক, সেটা কিন্তু ওই হাকিমির স্পেসের জন্য সেটা ইনভার্টেড হয়ে আপনার অনেকটা 4-2-2-2 এভাবেও কিন্তু চলে আসে। সুতরাং ওই হিসেবটা যদি আপনি করেন যে মরক্কো ট্রাই করবে, তারা ব্রাজিলের যেহেতু ফুল ব্যাক পজিশনে আপনার একটু হলেও খাপলা আছে, একটু হলেও আপনার এক্সপেরিয়েন্স আছে ঠিকই, কিন্তু এখনো এই লেভেলে সেই এক্সপেরিয়েন্স দিয়ে কাজ চালানো যাবে কিনা সেই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং ওই উইংগুলো আসলে এক্সপ্লয়েট করতে চাইবে আশরাফ হাকিমি এবং মাজরাউই, এই দুজন। এবং আপনি আরো একটা জিনিস দেখেন, এই মরক্কোর টিমটা কিন্তু ওভারঅল একটা সেট টিম আপনি বলতে পারেন। আপনি এখানে ওনাহিকে আপনি পেয়ে যাচ্ছেন, আপনি এখানে ব্রাহিম দিয়াজকে পাচ্ছেন, মানে এই নামটা কিন্তু আমরা মিস করে যাচ্ছি, ব্রাহিম দিয়াজ। হ্যাঁ, ব্রাহিম দিয়াজ হচ্ছে এই জায়গায় আপনার অপশন হতে পারে। গোল স্কোরার হিসেবে অনেকগুলো ভ্যারিয়েশন তাদের রয়েছে, ইয়াং এনার্জেটিক ভ্যারিয়েশন। সো সব মিলিয়ে না মরক্কোকে আসলে হেলায় ফেলায় ফেলে দেওয়ার কোনো সুযোগ আসলে নাই। থাকলে তো এটাকে আসলে বিগ ম্যাচের মোড়কে আমরা কেউই রাখতাম না, কিন্তু ব্রাজিলের চ্যালেঞ্জ এটা মিলিয়ে দেখতে পারেন যে মেলে কিনা আমার এই আলোচনার সঙ্গে। ম্যাচের পরে ব্রাজিলের মিডফিল্ড ব্রাজিলের চ্যালেঞ্জ, মানে কাসেমিরো আর ব্রুনো গিমারেস, তারা যদি আউটপ্লেড হয়ে যান, মরক্কো এই ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিতে পারে। ওই মিডফিল্ড খুবই খুবই ইম্পর্টেন্ট। ব্রাজিল আসলে কি কাজ করার চেষ্টা করবে? ব্রাজিলের কি আসলে কোনো মানে কৌশল কারো আছে আন্ডারে? কি মানে আপনি বলতে পারবেন না যে সিস্টেমের টিম, এটা মোটেই সিস্টেমের টিম না। তিনি বরং এই প্লেয়ারদের কাছ থেকে সেটা বের করে আনার কাজটা করতে চান। প্লেয়াররা সামনের দিকে বল উইন করার চেষ্টা করবে। মরক্কোর কাছ থেকে যত আপ ফ্রন্টে গিয়ে হাই প্রেস করে ব্রাজিল বল জিততে পারে, ব্রাজিল ওইখান থেকে ভয়ঙ্কর, কারণ আপনার কাছে রাফিনিয়া আছে, আপনার কাছে ভিনিসিয়াস জুনিয়র আছে, তারা আপনাকে ওই জায়গায় এক্সপ্লয়েট করে দিতে পারবেন। এই কাজটা ব্রাজিল করতে হবে, এবং এইখানে মরক্কো কোনো রকম কোনো ভুল করতে চাইবে না, সেটা নিজ থেকে খেলা বিল্ড আপের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো সিস্টেমে হোক। ওই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে নিজেদেরকে ধরে রাখা ওই স্পেসিফিক ওই জায়গাটাতে। আর ব্রাজিল যেটা করবে, ওই আপ ফ্রন্টে বল জেতা ছাড়া মিডফিল্ডের দখলটা হোক বা না হোক, মিডফিল্ডের কন্ট্রোলটা তাদেরকে রাখতে হবে। এই ধরনের যে ঝড় আসলে এখানে আসছে বলে মনে হচ্ছে, এই ঝড় ব্রাজিল যে কোনো ভাবে এড়াতে চাইবে, এবং সে কারণে আমরা এখান থেকে এই মুহূর্তে আসলে বিদায়ও নিতে হচ্ছে, কারণ একরকমের নিউ জার্সিতে ঝড় শুরু হয়ে গেছে। এই ঝড় আসলে একরকম বিশ্বকাপের ঝড়। এই ম্যাচের প্রেডিকশন আপনার কাছে জানতে চাই কমেন্ট সেকশনে।